প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বলছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। শুরু করছি সপ্তম অংশ। ঘণ্টাখানেক পর যাত্রা করল জেমি। ইচ্ছেমতো ছুটতে দিল রোয়ানকে। বিস্তীর্ণ বহতা সাগরের মতো বৈরী জমি পেছনে ফেলে যাচ্ছে। মাইলকে মাইল ধরে শুধুই প্রকৃতির অপরূপ বৈচিত্র্য, নিচু টিলা, ঢিবি, বোল্ডার সারি, ইতস্তত ছড়ানো ছিটানো পাথর, নানা প্রজাতির ক্যাকটাস, কদাচিৎ চোখে পড়া জোশুয়া বা শীর্ণ ক্যাটগুলো। পানির অভাবে শক্ত হয়ে যাওয়া ঘাস বাতাসে ও নুয়ে পড়ছে না। সিডারের শাখার মর্মর তুলেছে হিমেল ঝড়ো বাতাস। দূরে দিগন্তে ঝাপসা হয়ে যাওয়া পর্বত শৃঙ্গের চূড়া অলঙ্কিত করেছে শুভ তুষার। সুনীল আকাশে ভেসে বেড়ানো মেঘ। কোথাও কোনো বসতি নেই, কারো সাড়া নেই। বিরান প্রান্তর ধরে এগিয়ে যাচ্ছে জেমি ট্র্যাভেলিয়ন। রোয়ানের খুরের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। শক্ত মাটিতে খুরের দাপট সামান্য শব্দ তুলেছে বটে, কিন্তু ধুলো উঠছে না, কিংবা কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ৮ এক জীবনে মানুষ কত কিছুই তো করে, কিন্তু কেন করে এসব? কিছু কাজ তুচ্ছ বা মামুলি, কিন্তু কিছু খুবই গুরুত্বপূর্ণ, এবং তাতে আ তার নিজের ও অন্যদের জীবনের গতিবিধি পাল্টে যায়। এমনকি কখনো কখনো নিয়তি নির্ধারণ করে। ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়ার মতো এসব কাজ কেন করে মানুষ? বিশেষ করে পরিণতি আগে ভাগে আঁচ করতে পেরেও। মাঝে মধ্যে এ নিয়ে ভাবে জেমি। বাবা ওর মাথায় ভাবনার ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছেন। বছরের পর বছর ধরে নানা জায়গায় ঢু মেরেছে ওরা। কোথাও হয়তো কয়েক মাস ছিল, কিন্তু আবার সরে গেছে নতুন জায়গায়। কখনো ভালো কাজ ছেড়ে দিয়েছে জন ট্র্যাভেলিয়ন। কোথাও থাকতে ভালো লাগছিল, কিন্তু তারপরে সরে পড়েছে। ব্যাপারটাকে অস্বাভাবিক মনে হয়নি জেমির কাছে। তবে ইদানিং বুঝতে পেরেছে বাবা আসলে পালাচ্ছিল, নিজের নিয়তিকে ফাঁকি দিতে চাইছিল, অতীতের কোনো একটা ব্যাপার এড়িয়ে যেতে চাইছিল, বা মুখোমুখি হতে চায়নি। বাবা ভীতু মানুষ ছিল না, ভয়ও পায়নি, এটা স্বীকার করতেই হবে। বেশ কয়েকবার বিপজ্জনক পরিস্থিতিতে বুক টান টান করে তাকে দাঁড়াতে দেখেছে জেমি। অসম সাহস ও দীর্ঘতা নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে জন। প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, অন্যায়কে দমন করেছে। অস্ত্রে ঈর্ষণীয় দক্ষতা ছিল তার। জেমির সন্দেহ, তরুণ বয়সে ওর বাবার জীবনে এমন কিছু ঘটেছিল যার পরিণতিতে নিজেকে গুটিয়ে নিয়েছিল জন। বলা চলে প্রায় পালাচ্ছিল। এর সঙ্গে নির্ঘাত গিলিন শেকেডের গভীর সম্পর্ক রয়েছে, এবং এ কারণেই ওর পিছু নিয়েছে সে। শেকেড যে পিছু নেবে এ ব্যাপারে সামান্যতম সন্দেহও নেই জেমির। আর মনের গভীরে ওর বদ্ধমূল ধারণা, বাবার খুনি আর কেউ নয়, গিলিন শেকেডি। বাবার খুনির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ওর জন্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আত্মীয়তা আছে বটে, কিন্তু ওটাই সব নয়। শেকেডের সঙ্গে আলাপ করবার সময় খেয়াল করেছে, যখন সে কিছু বলতে যাচ্ছে সেটা কিভাবে যেন আগে থেকে আঁচ করতে পারছিল জেমি। অদ্ভুত ব্যাপার। এজন্যে যে ওর চেনা জানা মানুষদের সঙ্গে শেকেডের আকাশ পাতাল
ফারাক রয়েছে। নিশ্চয় ওর ব্যাপারেও অস্বস্তি বা দুশ্চিন্তা রয়েছে শেখেদের। এটাই স্বাভাবিক, কারণ জেমি বেশিরভাগ সময় এমনভাবে তার সঙ্গে কথা বলেছে যা মোটেই পছন্দ করতে পারেনি। 17 বছর বয়সী কোনো অশিক্ষিত তরুণ কেতা দুরস্ত, উচ্চশিক্ষিত, প্রচণ্ড আত্মবিশ্বাসী ও নিপাট ভদ্রলোক গিলিন শেকেটের মুখের উপর কথা বলবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শেকেট উপলব্ধি করতে পারেনি যে কঠিন জীবনযাত্রায় অভ্যস্ত পশ্চিমের বেশিরভাগ মানুষ রীতিটা রপ্ত করে নিয়েছে। এটা উন্নাসিকতা, ঔদাত্য কিংবা হামবড়া ভাব নয়, বরং সময় ও পরিস্থিতির প্রভাব। ভাষা বা বচন যত চমৎকারই হোক, আদপে এ ত্রুটি কম বেশি সবার মধ্যেই দেখা যায়। উচ্চশিক্ষিত পশ্চিমা লোকেরাও অভ্যাসটা পরিবর্তন করে না, হয়তো তাতে নিজের শেকড়ের অবমাননা করা হবে বলে। যদিও আদপে ব্যাপারটা তার চেয়েও বেশি কিছু, ঠিক যেন প্রাদেশিক ভাষা। কথাবার্তায় পশ্চিমের মানুষ বহু বিচ্যুতি আত্মস্থ করে নিয়েছে এবং হামেশা ইন্ডিয়ান ও স্প্যানিশ শব্দ ব্যবহার করে। মুখে যে যাই বলুক, কিন্তু অন্তর থেকে ঠিকই বিশ্বাস করে ইন্ডিয়ান বা স্প্যানিশার্ড এ দেশেরই নাগরিক। কথা ভাষায় কথ্য ভাষায় ইন্ডিয়ান বা স্প্যানিশ শব্দের আত্মীকরণ এক হিসাবে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ ও স্বীকৃতিরই অংশ। আলাপ করবার সময় পশ্চিমের নতুন আসা গিলিন শেকেটকে সংশয়ে পড়ে যেতে দেখেছে জেমি। চিন্তিত ভঙ্গিতে ওর বলা শব্দের অর্থ অনুমান করবার প্রয়াস পেয়েছে। কিছু শব্দ এত দ্রুত ছড়িয়ে পড়েছে এবং মানুষের কথাবার্তায় এসে ভাষার অংশ হয়ে গেছে কেউ কেউ এখন আর এগুলো বলতে দ্বিধাবোধ করে না। পশ্চিমের মানুষ বলে লেরিয়েট। স্প্যানিশ শব্দ লা রিয়েটার সংক্ষিপ্ত রূপ এটা। লোককে হম্বার বলা হয়, যা মূল শব্দ ম্যানের কাছাকাছি। এমন আরও অন্তত কয়েক ডজন শব্দ আছে যার উৎস নিয়ে মাথা ঘামায় না কেউ, বরং এগুলো পশ্চিমে চলমান কথ্য ভাষার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে গেছে। রুক্ষ মরুর মতো বন্ধুর প্রান্তর পাড়ি দিয়ে পশ্চিমে এগিয়ে চলেছে জেমি। রোয়ানের খুরের নিচে শক্ত মাটি, এতটুকু পানি নেই কোথাও। বোল্ডার সারি ফাঁক ফোকর গলে এগোচ্ছে ওরা। নির্দিষ্ট কোনো টেইল নেই, যেদিকে খুশি যাওয়া যায়। চাইলে থামা যায়, আবার ইচ্ছে হলে দুলকি চালে ঘোড়া ছোটানো যাবে। কেউ যদি অনুসরণ করে, যেহেতু মাটিতে স্পষ্ট ট্র্যাক পড়ছে না, বিপদে পড়ে যাবে। ঠিক এ কাজটাই করে যাচ্ছে জেমি। চাইছে শেকেট হাড়ে হাড়ে টের পাক রুক্ষ জমির উপর দিয়ে কারো ফেলে যাওয়া ট্র্যাক অনুসরণ করা কত কঠিন। তবে শুরুতে ট্র্যাক লুকানোর অত চেষ্টা করেনি জেমি, বরং ইচ্ছে করে কিছু চিহ্ন রেখে গেছে যাতে অনুসরণ করতে অসুবিধা না হয় শেকেদের। প্রথমে ট্র্যাক খুঁজে পেতে সমস্যা হলে হয়তো আর এগোবে না সে। জেমি তা চায় না, বরং কিছু দূর পর্যন্ত তাকে নিয়ে গিয়ে চরম দুর্ভোগ উপহার দিতে ইচ্ছুক। টানা গতি ধরে রেখেছে ও, জানে ট্র্যাক খুঁজে পাওয়া ক্রমে কঠিন হবে শেকেডের জন্য। বিশেষ করে ওসব কাজে যেহেতু সে আনাড়ি। অনুসরণ করতে তাই দেরি হয়ে যাবে, পিছিয়ে পড়বে। এই ফাঁকে নিশ্চিন্তে দূরত্ব বাড়িয়ে নিতে পারবে জেমি। শত্রু সম্পর্কে ভ্রান্ত কোনো ধারণা নেই ওর। জানে শেকের কী ধরনের মানুষ বা কতটা বিপজ্জনক হতে পারে। মোটেও খাটো করে দেখছে না তাকে। পশ্চিমে টিকে থাকবার জন্যে যথেষ্ট দক্ষ ও যোগ্য লোক ছিল ওর বাবা। সেই যখন খুন হয়েছে শেকেডের হাতে, নিঃসন্দেহে শত্রু হিসাবে খুবই ভয়ঙ্কর সে।
ঠান্ডা মাথার খনি। পরম মুন্সিয়ানার সঙ্গে কাজ সেরেছে, কোনো রকম নীতির পরোয়া করেনি। নিরস্ত্র একজন মানুষকে পিছন থেকে খুন করেছে। অন্য কেউ দূরে থাক, শিকার নিজেও বুঝতে পারেনি কিছু। 30 বা 40 গজ দূর থেকে অন্ধকারের মধ্যে নিখুঁত নিশানায় গুলি করেছে। মগজে গুলি ঢুকবার প্রায় সঙ্গে সঙ্গে মারা গেছে জন। একই কাজ সে জেমের ক্ষেত্রেও করবে, যদি সুযোগ পায়। ও হয়তো বনো এলাকায় অপেক্ষাকৃত যোগ্য এবং সুবিধা পাবে, কিন্তু শেষ কথা বলা যায় না। পরিস্থিতি যতই বিরুদ্ধে থাকুক, মনে রাখতে হবে শেকেট আগাগোড়া বিপজ্জনক এক শত্রু, শক্ত পাল্লা এবং ঠান্ডা মাথার, অথচ চরম হিংস্র খুনি। ঘোড়সওয়ার হিসাবেও দক্ষ। হয়তো শত ঝামেলা সত্ত্বেও ঠিকই ওকে অনুসরণ করতে সক্ষম হবে। শেকেটকে যদি পিছন থেকে সরিয়ে ফেলতে পারে, নিশ্চিন্তে জর্জটাউন যেতে পারবে জেমে। আশা করছে ওখানে হয়তো কিছু রেখে গেছে ওর বাবা, এমন কিছু যা রহস্যময় অতীতকে খোলসা করবে। বোঝা যাবে কেন ছোটাছুটির মধ্যে কেটে গেছে জীবনের অর্ধেক। সুযোগ বা সুবিধা পেয়েও এক জায়গায় এক জায়গায় স্থির হয়নি। আর যদি বাবার রেখে যাওয়া কোনো সূত্র না পায়, তাহলে নতুন করে ভাবতে হবে সব কিছু। এবং তখন বাবার অতীতকে বের করতে খোঁজ খবর করতে হবে সর্বত্র, বিশেষ করে যেখানে যেখানে সে গেছে বা থেকেছে। যেসব মানুষের সঙ্গে মিশেছে, শুভাকাঙ্ক্ষী বা বন্ধু, এমন লোকের সন্ধান করতে হবে। আশা করা যায় তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে। জর্জ টেন্ডি মিলস বা এড বটদের এখন দূরে দূর এক জগতের বাসিন্দা মনে হচ্ছে। এখন গিলিন শেকেটকে নিয়ে আবর্তিত হচ্ছে ওর যত চিন্তা। লোকটার সম্ভাব্য পদক্ষেপ আগাম অনুমান করে তাকে হারিয়ে দিতে হবে। বলা বাহুল্য, জীবন বাজি রেখে ছুটতে হচ্ছে ওকে। যে রহস্যময় অতীত চাপা পড়ে গেছে বাবার মৃত্যুর কারণে, শেখের নিশ্চয় তা খোঁজাতে দেবে না, কিংবা সত্য উন্মোচিত হতেও দেবে না। স্বভাবতই প্রথম সুযোগে ওকে খুন করতে চাইবে সুবেশী লোকটা। সাহায্য পাবে বা চাইবে এমন কেউ নেই। অবশ্য পশ্চিমের রীতিও নয় এটা। যার সমস্যা তাকে সামাল দিতে হয়, নিজের লড়াই নিজে করতে হয়। শক্ত জমিনে দুপায়ে খাড়া হয়ে শত্রুর মোকাবেলা করতে হয় একা। আর তাতেই বোঝা যায় কে কত সাহসী আর দীর্ঘচেতা। কখনো কখনো দলবদ্ধতা কাপুরুষত্ব লুকিয়ে রাখবার হীন কৌশল। যেহেতু এরা একাকী দাঁড়াতে ভয় পায়, চায় অন্যরা ওদের হয়ে লড়াই করুক। আক্রান্ত হলে বুঝছ হিসাবে নিরাপত্তা দিক। পাহাড়ের কোলে ঘন তুষার জমে আছে বলে পাহাড় থেকে ধেয়ে আসা বাতাস বেশ ঠান্ডা, প্রায় বরফ শীতল বলা চলে। মাত্রই সুদীর্ঘ পর্বত শ্রেণী পিছনে ফেলে এসেছে জেমি। আরও পশ্চিমে কতটা যেতে হবে বুঝতে পারছে না, তবে এটা জানে যেভাবে হোক গিলিন শেকেটকে খসিয়ে ফেলতে হবে। তাতে যদি আরও 200 মাইল ও যেতে হয়, যাবে। শেকেটকে খসানোর পর পূবে মোড় নিয়ে জর্জটাউনের উদ্দেশ্যে ঘোড়া ছোটাবে। চেরি ক্রিকের পাড়ে পৌঁছে জেমি দেখল কিনারে বরফ জমে আছে। সহসা সিদ্ধান্ত নিয়ে ফেলল, এখান থেকে পূবে যাত্রা করা উচিত। ঘোড়া নিয়ে ক্রিকে নেমে পড়ল ও। ভাটির দিকে এগোলো মাইল দুয়েক, তারপর ক্রিকের পূব পাড়ে উঠে এলো। দুপুর নাগাদ লা প্লান্টা পর্বতশ্রেণীর পশ্চিম কোল ঘেঁষে সমান্তরালে এগোতে থাকলো। জেমির অস্পষ্ট মনে আছে উত্তর পশ্চিমে চলে যাওয়া একটা আরও ছিল এদিকে কোথাও, সেটাই খুঁজছে। প্রায় ঘন্টাখানেক বাদে আরও পশ্চিমে ওঠা খুঁজে পেল। আড়াআড়ি চলে গেছে। কাছাকাছি একটা টেইল আছে বটে, কিন্তু এড়িয়ে গেল জেমি, বরং আরও পাড়ি দিল। ইদানিং বোধ হয় বৃষ্টি হয়েছিল, আর ওর তলায় পানি জমেছিল।
এবং পরে বেশ কিছু গরু বাছুর পানি পান করেছে। অসংখ্য ট্রাক ছড়িয়ে আছে তলার নরম মাটিতে। কোনটা কিসের বা কোথায় গেছে বলা মুশকিল। এমন জায়গায় আদর্শ হতে পারে ওর জন্যে। হাজার চিহ্নের মাঝে ওর রোয়ানের ছাপ খুঁজে পাওয়ার সাধ্য কি আর আছে সেকেলের? আরও আর তলা ধরে ঘণ্টাখানেক এগোলো জেমি। পুরানো উতে টেইলে উঠে এলো শেষে। এ টেইল ধরে মানকোষ নদীর পশ্চিমে পৌঁছে যাবে। টেইলের পাশে এক চিলতে ঘাস দেখে স্যাডল সারল জেমি। রোয়ানকে ঘাসের উপর ছেড়ে দিয়ে নিচু এক টিলার উপর উঠে এলো। চারপাশে নজর রাখলো কিছুক্ষণ। উচ্চতার কারণে পিছনের টেইলের অনেকটা চোখে পড়ছে। কোনো কিছু চোখে পড়ল না, এমনকি ধুলোও নয়। পিছনে কেউ অনুসরণ করছে না, যেহেতু কাউকে দেখতে পায়নি। তাতে নিশ্চিত হওয়ার কথা, কিন্তু কেন যেন মন খুঁতখুত করছে। দুশ্চিন্তা দূর হচ্ছে না। আচ্ছা, শেখেরের পদক্ষেপ বুঝতে যদি ভুল করে থাকেও, আদপে যদি ওকে অনুসরণ না করে থাকে, সে যদি ওর চেয়েও শেয়ানে হয় এবং জেমির পরিকল্পনা আঁচ করতে পারে, স্রেফ চুপ করে বসে থাকবে এবং অপেক্ষায় থাকবে কখন জেমি পূব পূব দিকে রওনা হয়। শেখের খুবই চতুর লোক। মনে দুশ্চিন্তা নিয়ে ঘোড়ার কাছে ফিরে এলো ও। ইতোমধ্যে আধ ঘন্টা পেরিয়ে গেছে। মোটামুটি বিশ্রাম পেয়েছে রোয়ান। কিছু ঘাস পাওয়ায় পেট একেবারে পড়ে নেই। ক্যান্টিন থেকে হ্যাটে পানি ঢেলে খাওয়ালো ঘোড়াকে। বিরান প্রান্তর ধরে এগিয়ে চলল জেমি ট্যাভেলিয়ন। একঘেয়ে ও বৈচিত্র্যহীন টেইলে নিঃসঙ্গ যাত্রা ক্লান্তিকর তো বটেই। প্রকাণ্ড হাত বাড়িয়ে সুনীল আকাশ ধরতে চায় যেন। এবড়ো খেবড়ো প্রান্তরের বুক চিরে জেগে উঠেছে অসমতল মেসা। অদ্ভুত সাগরের বুকে দ্বীপের মতোই লাগছে। দক্ষিণে কয়েক মাইল দূরে মেসা ভার্দে এলাকা। শূন্যে ভেসে থাকা প্রকাণ্ড এক চাতাল দূর থেকে স্পষ্ট চোখে পড়ছে। আকাশের পটভূমিতে একটা জাহাজের বোর মতো দেখাচ্ছে। ইতস্তত জন্মে ওঠা সিডার রয়েছে বিস্তর, তবে সবই খাটো আকৃতির। খোলা জায়গায় রয়েছে শেষ ঝোপ। দুধারের অসংখ্য গিরিখাতের আশপাশে জন্মেছে স্প্রুশ, যদিও গিরিখাতের কিনারা ও শেষ প্রান্তে বেশি চোখে পড়ছে। এবড়ো খেবড়ো প্রান্তরের আনাচে কানাচে পড়ে আছে নানা আকৃতির স্ল্যাব, পাথর ও বোল্ডার। রাত কাটানোর জন্যে জুৎসই একটা জায়গা খুঁজছে জেমি। আশা করছে ইতিমধ্যে যদি ওর টেইল হারিয়ে ফেলে সেকেন্ড, হয়তো ওকে ধরতে পারবার আশা ছেড়ে দেবে। এক ক্যানিয়নের মাথায় এসে জেমি আবিষ্কার করলো টেইলটা দুভাগ হয়ে উত্তর পশ্চিমে চলে গেছে। উতে এলাকা হলেও এ পর্যন্ত কোথাও ইন্ডিয়ানদের ট্রাক চোখে পড়েনি। তবে হরিণ এবং অন্যান্য জন্তুর বিক্ষিপ্ত ছাপ চোখে পড়েছে। এলাকাটা এখন চেনা মনে হচ্ছে ওর। চিঠিতে বেশ কিছু জায়গার কথা মনে রয়ে গেছে। বাবার সঙ্গে একসময় কয়েকদিনের জন্য এদিকে লুকিয়েছিল। দক্ষিণে কোথাও রেড হর্স পালস। চিঠি বিশ্বাসঘাতকতা না করলে জেমির অনুমান এ টেইলটা এক ঝর্ণার কাছে চলে গেছে। তৎক্ষণাৎ ঘোড়ার মুখ ঘুরিয়ে নতুন টেইলে উঠে এলো। একটু পর রোয়ানের গতি আপনা থেকে বেড়ে যেতে বুঝলো ঠিক পথেই এগোচ্ছে। পানির উপস্থিতি টের পেয়ে গেছে ঘোড়াটা। বুনো ছিল বলে অন্য ঘোড়ার চেয়ে একটু আগে ভাগে পানির উপস্থিতির প্রমাণ বাতাসে আঁচ করতে পারে রোয়ানটা। পানি পাবে এতেও স্বস্তি বোধ করতে পারছে না জেমি, বরং প্রায় সারাক্ষণ কি এক অস্থিরতা ওকে কুরে কুরে খাচ্ছে। সেকেট পশ্চিমে বা এখানে নতুন হতে পারে, কিন্তু আনাড়ি নয়। বরং প্রচুর ভ্রমণ করেছে সে, শিকারও করেছে নানা জায়গায়। সুতরাং তাকে সহজে বোকা বানানো যাবে না, এটা ধরে নেয়াই মঙ্গল। জেমি ধরে নিয়েছে এবং সে সম্ভাবনাই বেশি। টেইলের খুঁটিনাটির চেয়ে বরং নিরেট
ও বড়সড় জিনিসে আকৃষ্ট হয় সেকেন্ড। শিকারের সময় ট্র্যাকিংয়ের জন্যে কুকুরের সাহায্য নিত এবং নিজের ট্র্যাকার নয়। তবে শেষ কথা বলে কিছু নেই। শত্রুকে বিশদ জানাতে গেলে কখনো কখনো বিপদই হয়। উতে টেইল ছেড়ে প্রায় আধ মাইলের মতো যাওয়ার পর ঝর্ণা খুঁজে পেল জেমি। প্রথমে ঘোড়াকে খেতে দিল ইচ্ছে মতো, নিজে পানি পান করে এরপর ক্যান্টিন ভরে নিল। ঝর্ণার কিনারে বা আশপাশে বিস্তর জন্তুর ট্র্যাক রয়েছে, তবে ঘোড়ার খুরের ছাপ নেই। ঝর্ণার কিনারে বসে পড়ল, পরিস্থিতি ভাবছে। সামনে পিছনে কি আছে বিশদ বিশ্লেষণ করছে। মজার ব্যাপার হচ্ছে এ ইঁদুর বিড়াল খেলাটা খুব উপভোগ করছে, কিন্তু বিপদের কথা হচ্ছে যা সর্বক্ষণ মনে রাখতে হবে ওকে, বাস্তবে এটা খেলা নয়, বরং জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে। সামান্য একটা ভুল চরম সর্বনাশ ঘটাতে পারে। এই মুহূর্তে ওর পিছু নিয়েছে র্যাটলারের মতো বিপজ্জনক ও বিষাক্ত এক লোক। ওর বাবাকে পিছন থেকে গুলি করেছিল সে, এবং তাতে স্পষ্ট যে দয়া, নীতি বা সহানুভূতি বলে কিছু নেই ওর মধ্যে। নিষ্ঠুর খুনি মাত্রই আসলে ভীতু, শিকারকে ভয় পায় বলেই অন্যায্য পথ অবলম্বন করে, কিংবা শিকারের অসতর্কতাকে কাজে লাগায়। সেকেলও তাই করেছে। বুক ফুলিয়ে জন টেভলিয়নের মুখোমুখি দাঁড়ানোর সাহস ছিল না বলেই পিছন থেকে তাকে খুন করেছে। বাবাকে আজীবনই শান্তিপ্রিয় ও নিরীহ মানুষ হিসাবে দেখে এসেছে জেমি। কখনো কখনো তার নিস্পৃহতা বেশ পীড়াদায়কই ছিল। অপমানজনক পরিস্থিতিও নীরবে হজম করে যেত জন, প্রতিবাদ করত না। বলা বাহুল্য, অযথা সংঘর্ষ বা হানাহানি এড়ানোই ছিল তার উদ্দেশ্য। অথচ শেখের তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেয়নি। নিরীহ এ মানুষটিকে ভয় পাচ্ছিল কেউ। চিন্তাটা খুব বিস্ময়কর, অন্তত জেমির কাছে। ঝর্ণার অবস্থান ছোট্ট এক শাখা ক্যানিয়নে। এখানে রাত কাটিয়ে দেয়া যেতে পারে, কিন্তু সাহস করতে পারছে না জেমি। পানির খোঁজে এখানে চলে আসতে পারে সেকেন্ড, সেক্ষেত্রে অনায়াসে ওকে খুঁজে পাবে। ড্র ধরে নেমে আসলে দেখতে পাবে ওকে, আর তখন যদি অসতর্ক থাকে। ঘোড়ার লাগাম হাতে ক্যানিয়ন ধরে এগোলো জেমি। কয়েক জায়গায় দেয়াল ভেঙে পড়েছে, প্রকাণ্ড বোল্ডার স্তূপাকারে পড়ে আছে। বেশিরভাগ অবশ্য গড়িয়ে পড়েছে তলায়। টেইল থাকলেও বন্ধ হয়ে গেছে পাথর ধসের কারণে। সামঞ্জস্য রেখে তাই নতুন টেইল তৈরি হয়েছে গিরিখাতের কিনারার দিকে। কোথাও কোথাও ভাঙা তৈদোষপত্র বা তার অংশবিশেষ চোখে পড়ল। তার মানে অতীতে হলেও ইন্ডিয়ানরা বাস করেছে এখানে। বাবার মুখে শুনেছিল এ ক্যানিয়নের ধারে কাছে কোথাও কোথাও কিলিফে বাস করত উতে ইন্ডিয়ানরা। জায়গাটা ক্যানিয়নের আরেক শাখার কাছাকাছি, যেটা উত্তর ও পূব দিকে বিস্তৃতি পেয়েছে। ক্যানিয়ন যেখানে দুভাগ হয়ে গেছে সেখানে সে ডানে মন নিল জেমি। সামনের তাকাতে ক্লিপের উপর বাঁকানো দরজার অগভীর গুহা দেখতে পেল। একেবারে প্রাচীনকালের এটা, কারণ সম্ভবত এদের বংশধর বা অন্য গোত্রের লোকজন কাছাকাছি এক জায়গায় ক্লিপের দেয়াল কেটে গুহা তৈরি করেছে। তবে সেগুলোর আকার আকৃতি সম্পূর্ণ ভিন্ন। প্রাচীন গুহার সামনে থেকে প্রায় 60 ফুট দীর্ঘ একটা চাতাল রয়েছে। সেখানে একটা বাড়িও আছে, তবে এখন আর খাড়া নেই, বরং ধসে পড়েছে। তবে ধ্বংসাবশেষ যা আছে 2-4 জন লোক থাকবার জন্যে যথেষ্ট। এত উপরে ইন্ডিয়ানরা কিভাবে উঠত বুঝতে পারল না জেমি। অনুমানও করতে ব্যর্থ হলো। কিন্তু উঁচু জায়গাটার বাড়তি সুবিধা সঙ্গে সঙ্গে দেখতে পেল। মাত্র একজন লোক রাইফেল হাতে ওখানে বসে থাকলে ক্যানিয়ন ধরে আসা যে কাউকে দেখতে পাবে। লড়াই হলে 1 ডজন লোককেও ঠেকিয়ে দিতে পারবে অনায়াসে। গুহাটা 2 ক্যানিয়নের সংযোগ স্থল বরাবর।
60 ফুট নিচ থেকে ক্লিফের বাড়িটা যত দেখল ততই ভিতরে কি আছে দেখতে অধীর হয়ে পড়ল জেমি। ওখানে গিয়ে অবস্থান নিতে পারে নিচ থেকে কারো পক্ষে ওর কাছে পৌঁছানো দূরে থাক, রাইফেল বা পিস্তল চালিয়েও সুবিধা করতে পারবে না। ক্যানিয়ন ধরে এগোনো সহজ কাজ নয়। তলায় পানির ক্ষীণ প্রবাহ রয়েছে, আর মাটি বলতে কিছু নেই, আছে ঝুরঝুরে বালি। বৃষ্টির সময় পানির প্রবাহ বেড়ে যায়, কিন্তু সমস্যা করেছে উপর থেকে দেয়াল ভেঙে তলায় আছড়ে পড়া প্রকাণ্ড বোল্ডার ও পাথরের স্ল্যাবগুলো। টেইল এমনভাবে আটকে ফেলেছে, কোথাও কোথাও অতিক্রম করা কষ্টসাধ্য। ভাঙা তৈজসপত্র এখানেও আছে, তবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশই বেশি। ক্লিপের তলার নিচে কিছু ভগ্ন কাঠামো দেখা যাচ্ছে। ভাঙা অংশগুলো ঠেলে দেয়া হয়েছে ভিতর দিকে। দুই ক্যানিয়নের সংযোগ স্থলে দেয়ালের উচ্চতা প্রায় 500 ফুট, তবে গিরিখাতের মুখের দিকে ক্রমশ কমে গেছে। একেবারে শেষ দিকে দূর থেকে দেখতে পেল জেমি স্পুসের ঝাড়ের পিছনে ভগ্ন প্রায় কিছু কাঠামো। ঘোড়ার পিঠে অসম্ভব, তাই রোয়ানকে কিছু ঝোপ আছে এমন জায়গায় রেখে ক্যানিয়নের দেয়াল বরাবর উঠতে শুরু করলো। হ্যাঁচড়ে প্যাচড়ে উঠছে। মিনিট 20 পর উঠে এলো। একটা বাড়ির ধ্বংসাবশেষ দেখতে পেল। আরও এক কাঠামোর কিনারা চোখে পড়ল। জেমি অনুমান করলো ওটা কিভার অংশ হবে। ইন্ডিয়ানদের প্রার্থনা বা আচার অনুষ্ঠানের পবিত্র জায়গা। মাঝখানটা ভরে গেছে গুহার ছাদ থেকে ধসে পড়া পাথরে। পুরো জায়গাটা নীরব, শীতল, স্থবির এবং নিচ থেকে একেবারে আড়ালে, কোনোভাবেই চোখে পড়ে না। নিচু গর্তে পানি জমে আছে কয়েক জায়গায়, বৃষ্টির পানি। যথেষ্ট ছায়া আছে বলে সূর্যের আলোয় বাষ্প হয়ে উড়ে যায়নি। রোয়ানের কাছে ফিরে আসবার পথে ওটাকে লুকিয়ে রাখবার মতো একটা জায়গা আবিষ্কার করলো জেমি। ছোট্ট হলেও স্পুসের শাড়ির পেছনে এক চিলতে খোলা জায়গা। গাছের ঘনত্বের কারণে এপাশ থেকে সহজে চোখে পড়ে না। এখানেও ভাঙা তৈজসপত্র রয়েছে এবং কয়েক জায়গায় কিছু কর্নের চারা গজিয়েছে, যদিও লম্বায় 3-4 ইঞ্চির বেশি হবে না। রোয়ানের পিঠ থেকে স্যাডল খসালো জেমি। স্পুসের পিছনে নিয়ে এলো ওটাকে। ঘোড়ার যত্ন আত্মীর শেষে ফিরে আসবার পথে গাছের ফাঁকে ভাঙাচোরা ডালপালা বসিয়ে দিল, যাতে একেবারে নিছিদ্র হয়ে যায় দেয়ালটা। তারপর রাইফেল ও ক্যান্টিন হাতে ক্যানিয়নে নেমে এলো আবার। প্রায় খাড়া দেয়াল ধরে উঠতে শুরু করলো। দেখেই বোঝা যাচ্ছে এক সময় এ পথে হেঁটে ক্লিপে উঠত আদিবাসীরা। সময় লাগলেও দেয়াল বরাবর ক্রমে উপরে উঠে যাচ্ছে ও। তলা থেকে কয়েকশো ফুট উঁচুতে উঠে দেয়ালে একটা ফাটল আবিষ্কার করলো। সিডারের আস্ত গুড়ি দেয়ালের উপর কাত হয়ে পড়ায় ফাটলটা তৈরি হয়েছে। ইতোমধ্যে বুনো লতা দিয়ে একটা সিলিং তৈরি করেছে রাইফেলের জন্যে। তারপর পিঠে ঝুলিয়ে দিয়েছে, যাতে দুহাতই মুক্ত থাকে এবং ব্যবহার করতে পারে। এবার সতর্কতার সঙ্গে ধীরে ধীরে উঠতে শুরু করলো। হাত ও আঙুল ব্যবহার করছে। পাথর খামচে ধরে খুব সংকীর্ণ এক চাতালে উঠে এলো। মিনিট 40 পর আরো এক চাতালে পৌঁছলো। পরের চাতালে পৌঁছে সামনে ক্লিফ হাউস দেখতে পেল। সরু কার্নিশ ধরে এগোতে হবে। কিছুক্ষণ জিরিয়ে নিল জেমি। সিলিং থেকে রাইফেল খুলে হাতে নিল। দেয়ালের কিনারা ধরে তাকালো নিচের দিকে। দুই ক্যানিয়নের সংযোগস্থল চোখে পড়ছে। টেইলে যেই থাকুক অনায়াসে নজরদারি করা যাবে। এমনকি চাইলে এক গুলিতে খতমও করে দিতে পারবে যে কাউকে। কিন্তু চাইলে কি কাউকে খুন করতে পারবেও? সেই মানসিকতা কি ওর আছে? চ্যাপ্টা এক পাথরের উপর বসে চারপাশ নিরীক্ষ করল জেমি। ডান দিকে বলা চলে কনুইয়ের নিচেই রয়েছে
কিভার কিনারা। কিভার বয়স কয়েকশো বছর হবে বোধহয়। প্রাচীন কাঠামো ধসে পড়লেও কয়েকটা কাঠ এখনো খাড়া রয়ে গেছে। ছাদ বেশ আগে ভূপাতিত হয়েছে। কিছুটা অদ্ভুত একটা দরজা রয়েছে, যার উপর দিকটা চওড়া, তুলনায় নিচের দিক অপ্রশস্ত। মানুষের কাঁধ বা মাথা এত চওড়া নয় যে দরজার আদল এভাবে বদলে ফেলতে হবে। ব্যাপারটা যে খেয়ালের বশে করা হয়েছে তাও নয়, বিশেষ কোনো কারণ ছিল নিশ্চয়। সম্ভবত অনুমান করল জেমি, কাঁধে বা পিঠে বোঝা নিয়ে ভিতরে ঢুকতে যাতে অসুবিধা না হয় এ কারণে দরজার উপর দিকে প্রশস্ত রাখা হয়েছে। কয়েক গজ সামনে আরও একটা দরজা রয়েছে, ভেতরে কোথাও যাওয়া যায় ওটা দিয়ে। ভাঙাচোরা তৈজসপত্র এখানেও আছে, আর রয়েছে বেশ কিছু ক্ষুদ্রাকার কর্ণের চারা। নিচে যেগুলো দেখে এসেছে তার চেয়ে দৈর্ঘ্যে 1/3 হবে। কর্ণের চাষ করা হয়েছে, তবে ফলন বর্তমান সময়ের তুলনায় উল্লেখযোগ্য কিছু নয়। ক্যান্টিন বের করে তেষ্টা মেটালো জেমি। চারপাশ একবারে একেবারে শান্ত নীরব। কখনো কখনো আলগা নুড়ি বা পাথর গড়ানোর ক্ষীণ আওয়াজ পাচ্ছে, হয়তো কোনো সরীসৃপ বা জন্তুর চলাফেরার কারণে খসে পড়ছে, কিংবা প্রাকৃতিক অথচ স্বাভাবিক কারণে অনেক নিচে ক্যানিয়নের তলায় আশ্রে পড়বার শব্দটা অদ্ভুত ও জোরালো শোনাচ্ছে। একবার পাখির ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেল। রোয়ানের ব্যাপারে মোটামুটি নিশ্চিত। গাছপালার যথেষ্ট আড়াল যেহেতু আছে এবং জায়গাটা ক্যানিয়নের তলা থেকে সামান্য উঁচুতে হওয়ায় আশা করা যায় ওটা কারো চোখে পড়বে না। সম্ভাবনা একেবারে কম। ক্যানিয়ন ধরে একেবারে শেষ প্রান্তে যাওয়া যে কারো জন্যে বিপজ্জনক হবে। অন্তত 1 ডজন খোলা জায়গা পেরোতে হবে, যেখানে গুলি খাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। কয়েকশো গজ দূর থেকে অনায়াসে ফেলে দেয়া যাবে। জেমি যদ্দূর বুঝেছে, গিলেন শেকেট মোটেই তেমন মানুষ নয়, বোকার মতো এমন ঝুঁকি নেবে না। আপাতত বিশ্রামের দিকে মনোযোগ দিয়েছে ও। এখন যা দরকার জুৎসই একটা পরিকল্পনা খাড়া করতে হবে। একই সঙ্গে শত্রুর উপর নজর রাখতে হবে যদি সম্ভব হয়, এবং জানতে হবে মানুষটা সে কোন ধাঁচের, কী ধাতে গড়া। শত্রুর মোকাবেলা করতে হলে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বিপদ বিশদ জানা থাকলে বেশ সুবিধা হয়। পাথরের গায়ে হেলান দিয়ে বসলো জেমি। কোলে রেখেছে ওর রাইফেল। যত গরমই হোক, ক্লান্তির কারণে বুজে আসছে চোখ। মৃদু মন্দ বাতাস বইছে মাঝে মধ্যে। সরাসরি রোদের নিচেও নেই ও, তাই কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। ক্যাপা সূর্য সেই সকাল থেকে যে নরকের উত্তাপ ঢেলে চলেছে, বিরাম নেয়ার নাম নেই। ঘামে শরীরের প্রয়োজনীয় পানি হারাচ্ছে। চট করে ক্লান্ত হওয়ার এটাও একটা কারণ। ঢুলতে শুরু করলো জেমি। হঠাৎ হঠাৎ চোখ মেলে তাকাচ্ছে, দেখে নিচ্ছে চারপাশ। তবে দুশ্চিন্তা করবার মতো কিছু ঘটছে না। আবার ঢুলতে শুরু করলো। শেষে ক্যানিয়নের দেয়ালের উপর থেকে একটা পাখিকে উড়ে চলে যেতে দেখতে পেল। কেউ আসছে। ভর দুপুরে এমন তীব্র উত্তাপের মধ্যে কারণ ছাড়া কোনো পাখির হুট করে উড়ে যাওয়ার কথা নয়। অজান্তে ঘামতে শুরু করলো জেমি। ইন্ডিয়ানদের আবাস ছিল একসময়। যদি এখনো থেকে থাকে, আর ওকে যদি চাতালে উঠে যেতে দেখে থাকে, সেক্ষেত্রে নিশ্চিত ফাঁদে আটকা পড়ে গেছে ও। নিচ থেকে এখানে হামলা করা যেমন অসম্ভব, তেমনি এখান থেকে বেরিয়ে যাওয়াও অসম্ভব হবে। নিদেন পক্ষে অক্ষত থাকবার সম্ভাবনা নেই বললে চলে। কিন্তু রাতে যদি কেউ এগিয়ে আসে, চিন্তাটা অস্বস্তি ধরিয়ে দিল মনে। অতি উৎসাহের বশে উপরে উঠে এসেছে, দখলের চিন্তা করেনি। কিন্তু রাতে যদি আক্রান্ত হয় আর এ জায়গা ছেড়ে যেতে হয়, কিভাবে পাথরে দেয়াল ধরে নামবে? অন্ধকারে একেবারে অসম্ভব হবে ব্যাপারটা। চারপাশ
একেবারে নীরব, কিছুই ঘটছে না। সতর্ক ও তীক্ষ্ণ দুটি দৃষ্টি চালানোর ফাঁকে গ্লিন সেকেন্ডের কথা ভাবল জেমি। শীতল নির্লিপ্ততা মেশানো অনুসন্ধানী চোখজোড়া ভেসে উঠল মানসপটে। মানবিক কোনো ভাবের খেলা নেই ওই চোখে, যতটা থাকতে পারে র্যাটলারের চোখে। বিষাক্ত দুটো চোখ। সেকেন্ডের সঙ্গে নিজের আত্মীয়তা মেনে নিয়েছে জেমি। ওর বাবার সঙ্গে লোকটার চেহারা বা স্বভাবের মিল অস্বীকার করবার উপায় নেই। কিন্তু আত্মীয়তার বন্ধনটা কোথায় বা কিভাবে? যদি সত্যি ওদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক থেকে থাকে, কেন ওকে খুন করতে চায় সেকেন্ড? কিন্তু আত্মীয়তার বন্ধনটা কোথায় বা কিভাবে? যদি সত্যি ওদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক থেকে থাকে, কেন ওকে খুন করতে চায় সেকেন্ড? নির্দিষ্ট একটা মোটিভ নিশ্চয় আছে। সেটা হতে পারে টাকা কিংবা সম্পত্তি। বাবার সঙ্গে অতীতে ব্যক্তিগত বিদ্বেষ বা শত্রুতা থেকে থাকলে সেটা জন ট্রেভলিয়ানকে খুন করবার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাওয়ার কথা। কোনোভাবে তা জেমির ঘাড়ে চাপবার কথা নয়, যদি না এর কারণ পারিবারিক কলহ হয়ে থাকে, কখনো কখনো ঘৃণা কিংবা বিদ্বেষ, এমনকি সম্পত্তির মোহ বা টাকার চেয়েও বেশি শক্তিশালী হয়। বহুদিন আগে দুই রহস্যময় নারীর ওদের বাড়িতে আসবার ঘটনা মনে পড়ল। একজন খুবই মমতাময়ী ছিল, কিন্তু অন্যজনকে দেখেই তীব্র ভয় পেয়েছিল জেমি। স্পষ্ট মনে আছে ওর। এত ভয় পেয়েছিল যে বাবাকেও কখনো বলেনি ঘটনাটা, এবং মহিলা ওর বাবাকে খুন করতে চেষ্টা চালিয়েছিল। কোনো একটা উপায়ে বিষ খাইয়েছিল। আগে এ ব্যাপারে কিছুটা সন্দিহান থাকলেও এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে জেমি। ওই মহিলা বাড়ি থেকে চলে যাওয়ার পরপরই শয্যাশায়ী হয়ে পড়েছিল জন টেভালিয়ন। জমে মানুষে টানাটানি গেছে। ওই মহিলা আসলে কে? কেন ওদের খুন করতে চাইছে প্রায় অচেনা কিছু মানুষ? একা ও কিছুই জানতো না, অথচ ওকে খুঁজে বের করেছে এরা। আচমকা অসহায় বোধ করল জেমি, শঙ্কিত, দ্বিধান্বিত। ফাঁদে আটকা পড়া ইঁদুরের মতো নিরুপায় মনে হচ্ছে নিজেকে। মুক্তি পেতে অধীর ও উদ্গ্রীব হয়ে পড়েছে। এখান থেকে বেরিয়ে যেতে পারলে যেন স্বস্তি পাবে। কিন্তু অবচেতন মন আর স্বাভাবিক বিচার বুদ্ধি বলছে এখানেই থাকা উচিত। বেরিয়ে গেলে বরং মহা বিপদে পড়ে যাবে। হয়তো প্রাণ দিয়ে মাসুল গুনতে হবে। যেভাবে বা যেখানে আছে সেখানেই থাকা উচিত। তালাশ চালাক শত্রুপক্ষ, পারলে ওকে খুঁজে বের করুক। জর্জ টাউন। জেমি এখন মোটামুটি নিশ্চিত যে ওখানেই তাবৎ কাগজপত্র রেখে গেছে ওর বাবা। লুই পিরেজের সঙ্গে অন্তরঙ্গতা ছিল জনের। পিরেজ আগাগোড়া আত্মকেন্দ্রিক হলেও সৎ, সাহসী ও নির্ভরযোগ্য মানুষ। খুব কম লোককে আমল দেয়। কারো প্রতি কোনো রকম দায় বোধ করে না। স্বাধীন চেতা। গোপন কাগজ বা দলিল গচ্ছিত রাখতে এর চেয়ে যোগ্য লোক আর হতে পারে না। ঠিক লোককেই বাছাই করেছে জন। উল্টো দিকের দেয়াল থেকে খসে পড়ল একটা বড়সড় পাথর। ক্যানিয়নের তলায় আছড়ে পড়বার আগে একাধিক পাথরের উপর বলল গড়ান খেল। দেয়ালের উপর দৃষ্টি চালালো জেমি। ভাঙাচোরা দেয়াল, নানা আকৃতির পাথর ও বোল্ডারের ছাওয়া, আর রয়েছে গুচ্ছা আকারে বেড়ে ওঠা সিডার এবং খড়বাকায় কিছু ঝোপঝাড়। দেয়ালের একেবারে উপর দিকে পাথর বা গ্রানিট বেশ মসৃণ ও চ্যাপ্টা, কিন্তু অন্যত্র ওগুলোর গায়ে নানা আকৃতির গর্ত রয়েছে। বৃষ্টির সময় এতে পানি জমে। কিলিপে বসবাসকারীরা প্রাচীন ইন্ডিয়ানরা তাদের পানির চাহিদার কিছু অংশ অল্প হলেও বোধহয় এখান থেকে মেটাতো।
তবে অনেক পশু পাখি এখনো এতেই নির্ভর করে। আচমকা ধাতব পদার্থের আলোর ক্ষীণ প্রতিফলন চোখে পড়ল ওর। একেবারে অল্প সময়ের জন্যে, মুহূর্তের জন্যে দেখেছে এবং পর মুহূর্তেই তা উধাও হয়ে গেছে। স্থায়িত্ব এত কম যে সন্দিহান হয়ে উঠল জেমি। আদেও কি দেখতে পেয়েছে, না উত্তেজিত মনের কল্পনা? যদি ঠিক দেখে থাকে, কি এটা? রাইফেলের ব্যারেলে সূর্যের আলো ঝিকিয়ে উঠেছিল। ক্যানিয়নের ভিতরে অখণ্ড নীরবতা। রাইফেল সামনে বাড়ালো ও অপেক্ষায় থাকলো। প্রতিটি ইন্দ্রিয় সতর্ক। অনড় পড়ে আছে এক জায়গায়, কোনোভাবেই নিজের অবস্থান জানান দিতে চায় না। সেটা খতরনাক হবে। নড়তে গেলে গুলিও খেতে পারে। কে বলতে পারে আড়ালে রাইফেল হাতে ঘাপটি মেরে নেই শত্রু। সঙ্গে যথেষ্ট পানি আছে, একটু হিসাব করে খেলে অনায়াসে 24 ঘন্টা চলে যাবে। তার মানে পুরো একদিন এক রাত। কিছু খাবারও আছে। যে পথে উঠে এসেছ, দিনের আলোয় ওকে ফাঁকি দিয়ে উঠে আসা সম্ভব নয়। রাতের অন্ধকারে হয়তো ওর চোখে পড়বে না, কিন্তু পাথুরে দেয়াল ধরে উঠতে হলে পর্যাপ্ত আলোও দরকার হবে। সেক্ষেত্রে রাতে দেয়াল ধরে কিলিফের বাড়ি বা তার কাছাকাছি চাতালে ওঠা নামা করা সম্ভব হবে না কারো পক্ষে। সে হিসাবে জেমির অবস্থান মোটামুটি সুরক্ষিত বলা যায়। পাথুরে দেয়ালের ফাটল বরাবর উকি দিয়ে ক্যানিয়নের রিমে আচমকা উল্টো দিকে এক লোককে উঠে দাঁড়াতে দেখতে পেল জেমি। অবাক কাণ্ড! একেবারে খোলা জায়গায় এসে দাঁড়িয়েছে লোকটা। নড়ছে না সে, ঠায় দাঁড়িয়ে আছে। হতভম্ব হয়ে পড়ল ও। যারা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো লোকটার দিকে, সহসা এর তাৎপর্য বুঝতে পারল। মূলর লোভ দেখাচ্ছে। চাইছে লোকটাকে গুলি করুক জেমি, আর তাতে ওর গুপ্ত অবস্থান প্রকাশ পেয়ে যাক। অনর বসে থাকলো, এক চুল নড়ল না। মিনিট 2 পেরিয়ে গেল আরো। তারপর উধাও হয়ে গেল লোকটা এবং পরপর কাছে কোথাও একটা রাইফেল গর্জে উঠল। অক্ষম আক্রোশে কিলিপের বাড়ির বাইরের দেয়ালে ঠুকে মরল গুলিটা। উপর হয়ে শুয়ে পড়ল জেমি। তারপর খুবই সন্তর্পণে হামাগুড়ি দিয়ে পিছিয়ে এলো, সতর্ক যাতে কোনো শব্দ না হয়। টি আকৃতির দরজা পেরিয়ে ভিতরের কামরায় ঢুকে পড়ল। এবার আর দেয়াল বা পাথরে লেগে ছিটকে আসা বিক্ষিপ্ত গুলি লাগবার ভয় নেই। নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবে। দৃশ্যত জেমের সঠিক অবস্থান জানা নেই প্রতিপক্ষের, তবে হয়তো অনুমান করে নিয়েছে ক্যানিয়নের ভিতরে কোথাও ঘাপটি মেরে পড়ে আছে। রোয়ানটা যদি কোনো শব্দ না করে, শেষ পর্যন্ত ওর অবস্থান প্রকাশ পাবে না এবং বিফল মনোরথে এ ক্যানিয়ন ছেড়ে অন্য কোথাও ঢু মারতে চলে যাবে শত্রুরা। আবার গুলি হলো। এবার গুহার পিছনের দেয়ালে আঘাত হানল বুলেট। দেয়ালে লেগে ছিটকে গেল তপ্ত সীসা। পাছের পাথরের দেয়ালে গিয়ে লাগলো। রাইফেলের গর্জনের প্রতিধ্বনি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো এক সময়। তারপর একেবারে নিশ্চুপ হয়ে গেল ক্যানিয়ন। ক্যান্টিন থেকে এক চুমুক পানি গলায় ঢেলে অপেক্ষায় থাকলো জেমি। বেশ কিছু সময় পেরিয়ে গেল, আর কোনো গুলি হলো না। শেষে ভিতরের কামরা থেকে বেরিয়ে এলো ও পাথরের ফাঁক দিয়ে উকি মারল। দৃষ্টিসীমায় নেই কেউ, কোথাও কিছু নড়ছেও না। কেউ থাকলেও নিশ্চয় লুকিয়ে আছে। মেঘের দুরাগত গুরু গুরু শব্দ কানে এলো। এক পলসা দমকা হাওয়া বয়ে গেল, কাঁপিয়ে দিল সিডারের শাখাগুলো। বৃষ্টি হবে। রাইফেল কোলে রেখে পাথরের দেয়ালের সঙ্গে হেলান দিল জেমি। পাশ পাশ ফিরলেই ক্যানিয়নের উল্টো দিক দেখতে পাচ্ছে। ঢুলতে শুরু করলো ও। বৃষ্টির বড়সড় ফোঁটা পড়তে শুরু করতে ঝিমুনি ছুটে গেল। অন্ধকারাচ্ছন্ন আকাশ ছিঁড়ে দিল নীল বিদ্যুৎ। পরপরই বজ্রপাত হলো।
খুব কাছে কোথাও পড়েছে। কানে তালা লাগবার দশা। উঠে দাঁড়ালো জেমি। চাতালের কারণে ভিজতে হচ্ছে না ওকে, কিন্তু ক্যানিয়ন ঢাকা পড়েছে বৃষ্টির ঘন পর্দায়। নিঃশব্দে হাসল ও। মাথার পিছনে দুহাত রেখে আয়েশ করে পাথরের উপর শুয়ে পড়ল। ওর খোঁজ করবে কি? শত্রুপক্ষ এখন ব্যস্ত হয়ে পড়বে নিজেদের চামড়া বাঁচাতে, হন্য হয়ে একটা আশ্রয় খুঁজবে। ইতস্তত ছোটাছুটি করতে গিয়ে বা খোঁজ চালাতে গিয়ে ওর ঘোড়াটাকে পেয়ে না গেলেই হলো। অবশ্য প্রতিপক্ষের আচরণে মনে হয়নি ক্যানিয়নের আরও ভিতরের দিকে যে গুপ্ত গুহা বা কিলিপের বাড়ি আছে এ সম্পর্কে সচেতন। যেভাবে হোক ওগুলো তাদের চোখে পড়েনি। দীর্ঘ সময় ধরে ঘুমালো জেমি। বজ্রপাত, বৃষ্টি বা বিজলি কোনোটাই ওর ঘুমের ব্যাঘাত ঘটাতে পারল না। ঘুম ভাঙল যখন রাত নেমেছে। চারপাশে কালিগোলা অন্ধকার আর ঠান্ডা। বৃষ্টির শব্দ কারণে তাপমাত্রা আরো নেমে গেছে। বেশ শীত লাগছে। বৃষ্টি ধরে এসেছে। দূরে বজ্রপাত হচ্ছে মাঝে মধ্যে, খুবই ক্ষীণ আওয়াজ। কান পেতে মনোযোগ দিয়ে শুনল, কিন্তু বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ শুনতে পেল না। রোহানের কথা মনে পড়ল। অন্ধকারে ঘোড়ার কাছে পৌঁছানো কঠিন হবে। বৃষ্টিতে পিচ্ছিল হয়ে গেছে টেইল, তা তাই পথও পুরোপুরি চেনা নয়। দিনের আলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না, কারণ তখন দূর থেকে ওকে দেখা যাবে এবং ক্যানিয়নের দেয়াল ধরে নামতে গেলে পুরো অরক্ষিত অবস্থায় ওকে পেয়ে যাবে শত্রুরা। কিন্তু কোনোভাবে যদি রোয়ানের কাছে পৌঁছাতে পারে, রাতের অন্ধকারের সুবিধা কাজে লাগিয়ে হয়তো এখান থেকে নিরাপদে সটকেও পড়তে পারবে। ঠায় শুয়ে থাকলো জেমি। আরাম ত্যাগ করতে ইচ্ছা করছে না। শক্ত পাথরের উপর শুলেও ঘুমটা বা বিশ্রাম ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু আলসেমি করা ঠিক হচ্ছে না। এখানে শুয়ে থেকে যত দেরি করবে, সরে পড়বার তাগিদ ততই প্রকট হবে। কিলিপের দেয়াল ধরে উঠবার পুরো পথ স্মরণ করল, যদিও তা পুঙ্খানুপুঙ্খ মনে করা সম্ভব নয়, কিংবা সম্ভব হলেও এ অন্ধকারে ও বৃষ্টির মধ্যে কি নেমে যাওয়া সম্ভব হবে? মসৃণ পাথুরে পৃষ্ঠে যে কোনো মুহূর্তে হাত ছুটে যেতে পারে বা পা পিছলে যেতে পারে। অতিরিক্ত ঝুঁকি। উঠে দাঁড়ালো জেমি। চারপাশে তাকালো। কালিগোলা অন্ধকার। আকাশে একটা তারাও নেই। ভারী মেঘে ঢাকা পড়েছে। বাবার মুখে শুনেছিল ক্যানিয়নে বা কিলিপের বাড়ির আশপাশে রাতের বেলায় ঘুরে বেড়ায় মৃত ইন্ডিয়ানদের আত্মা। জেমি এ নিয়ে তর্ক করা দূরে থাক, সন্দেহও পোষণ করে না। কে জানে আদপে কি? তবে এমন নীরব ও অন্ধকার রাত্রে একাকী নির্জনে রাত কাটাতে গেলে ক্ষীণ নড়াচড়াও শুনতে পাওয়া যায়। কখনো কখনো দুরাগত বাঁশি বা বাজনার শব্দও কানে আসে। সত্য মিথ্যা যাই হোক, এমনই শোনা যায় এবং বেশিরভাগ মানুষ তাই বিশ্বাস করে। তবে জেমির কাছে মনে হয় প্রকৃতিতে সর্বক্ষণ ক্ষীণ হলেও কিছু নড়াচড়া চলতে থাকে। তা হতে পারে পশু পাখি, পোকামাকড় থেকে শুরু করে এমনকি মাটির চাপে নুড়ি গড়ানো কিংবা পাথরের বুকে ফাটল তৈরির কারণেও শব্দ হতে পারে। আর পাহাড়ে বয়ে যাওয়া বাতাস যখন পাথরের ফাঁক বা গর্ত দিয়ে বয়ে যায়, তখন এমনিতে বাঁশি বা বাজনার মতো আওয়াজ তৈরি হতে পারে।